দেশের কথা, তখন ইসরায়েলের উপর হামলার ঘটনা কোনোভাবে আমরা বাদ দিতে পারি না মাসুমা। একেবারে শর্মিষ্ঠা, এবং আমরা জিরো আওয়ারে কোনো একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রতিদিনই আলোচনা করে থাকি, এবং আজ আমাদের অবশ্যই আলোচনার বিষয়, আমরা প্রত্যেকেই জানি যে ইসরায়েলের উপর ইরানের হামলা। আগেও কিন্তু শর্মিষ্ঠা আমরা দেখেছিলাম বারংবার ইরান থেকে একটা হুমকি দেওয়া হয়েছিল, এবং ইসরায়েলি সেনা থেকে শুরু করে ইসরায়েলি সরকার তারা কিন্তু একটা সতর্কতা জারি করেছিল, কিন্তু তারপরেও স্বাভাবিকভাবে পশ্চিম এশিয়ার আকাশে কোথাও কি যুদ্ধের সংঘাত, এটাই কিন্তু সব থেকে বড় এখন প্রশ্ন আকারে উঠে আসতে শুরু করেছে। কারণ একের পর এক শনিবার মধ্যরাত থেকে যে স্ট্রাইক হচ্ছে, রীতিমতো রাতভর কিন্তু আমরা এই ছবিটা দেখতে পেয়েছি, ইসরায়েলের ওপর লাগাতার এই হামলা চলছে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত বেশ কয়েকজন ভারতীয়কে পণবন্দি পর্যন্ত করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যে ইসরায়েলের ওপর লাগাতার আক্রমণ ইরানের, রাতভর চলছে এয়ার স্ট্রাইক, যুদ্ধের আবহ তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যা বিভিন্ন ভাবে প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশকে ভাবাচ্ছে, রাষ্ট্রপুঞ্জকে ভাবাচ্ছে। এই মুহূর্তে বন্দী 19 জন ভারতীয়, উদ্বেগের বিষয়। শুরু হচ্ছে দিল্লি তেহরান কথাবার্তা, আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্ত বন্দীদের মুক্তি দেওয়া যায় কিভাবে সেটা নজর রাখা হচ্ছে। এবং সব থেকে বড় একটা আশঙ্কার মেঘ, ইতিমধ্যে কি কোনো বড় যুদ্ধের সংকেত কি তাহলে লুকিয়ে থাকছে, এটাই সব থেকে এখন বড় প্রশ্ন। এবং এই যুদ্ধের আবহ থেকে মুক্তি পেতে কোন পথে সমাধান, সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। ছবি দেখানো হচ্ছে একেবারে যে ঘটনা ঘটছে, কারণ একটা হামলার এই আশঙ্কা, এই পরিস্থিতি কিন্তু আগে থেকে এটা আঁচ করা যাচ্ছিল, এবং সেই ছবি দেখেছি কতটা ভয়াবহ ঘটনা। শুধু তাই নয়, একের পর এক যুদ্ধের ঘটনা, পরিস্থিতি রীতিমতো গোটা রাষ্ট্রসংঘকে এই মুহূর্তে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আপনাদের সেই ছবি দেখাচ্ছি কি ঘটেছে। শনিবার মধ্যরাত থেকে রাতভর চলেছে এয়ার স্ট্রাইক, একেবারেই রাতভর শনিবার গভীর রাতেই হামলা চলে, একটার পর একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সেখানে। এবং সেই ঘটনায় যদিও বা বড় সড়ো ক্ষয়ক্ষতির তেমন খবর না পাওয়া গেলেও শর্মিষ্ঠা, একজন শিশু কিন্তু আহত হচ্ছে। এবং ইসরায়েলি সরকার থেকে শুরু করে ইসরায়েলি সেনা তারা কিন্তু আগে থেকে গোটা বিষয়টা নিয়ে একেবারে তৎপর ছিল, এবং এই ঘটনাটা বা এই বিষয়টা যাতে এড়ানো যায় সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা পদক্ষেপ নিয়েছে মাসুমা। এবং সব থেকে বড় কথা, যে আশঙ্কার মেঘটা এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে, কারণ এই যুদ্ধের আবহ, এই যুদ্ধের পরিস্থিতি কি বিপদ লুকিয়ে রয়েছে, সবটাই রীতিমতো কিন্তু এখন ভাবাচ্ছে গোটা রাষ্ট্রপুঞ্জ, গোটা রাষ্ট্রসংঘ যেরকম ভাবছে। মাসুমা, চলো আমরা তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটু আলোচনার জন্য সরাসরি আমাদের নিউজ রুমে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, সত্যজিতের কাছে পৌঁছানোর চেষ্টা করি। সত্যজিৎ, শুরুতে তোমাকে পয়লা নববর্ষের বাঙালি এই নববর্ষের শুভেচ্ছা জানাবো, কিন্তু তার সঙ্গে এটা অত্যন্ত একটা উদ্বেগের বিষয়। আজকে বাংলা নববর্ষে যখন আমরা প্রথমে জিরো আওয়ার শুরু করতে চলেছি, তখন আমাদের এই বিষয়টা ভাবাচ্ছে, কারণ 19 জন ভারতীয় পণবন্দি করা হচ্ছে তাদের। সব থেকে বড় কথা, এরকম একটা হামলার আশঙ্কা তো প্রত্যাশিতই ছিল, কিন্তু কোন দিকে যাচ্ছে, কোন বড় বিপদ সংকেত লুকিয়ে রয়েছে, সত্যজিৎ কিভাবে দেখছো গোটা বিষয়টাকে? একদমই শর্মিষ্ঠা, যখন বাংলা জুড়ে নববর্ষ বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানেও নববর্ষের যে সূচনা চলছে, সেই মুহূর্তে এই এশিয়ারই আমরা দক্ষিণ পূর্ব এশিয়াতে বসবাস করি, তার ঠিক উল্টো দিকে পশ্চিম এশিয়া, সেখানের আকাশে এখন যুদ্ধের মেঘের ঘন ঘটা। এবং তোমাকে বলে রাখবো যে পরপর যে ছবিগুলো আমাদের কাছে এসছিল এখনও পর্যন্ত, যে গত রাত থেকে ইরানের তরফে যে এয়ার স্ট্রাইক করা হচ্ছে ইসরায়েলের ওপর, তোমাকে বলে রাখবো যে 36টা, এখন মধ্যে 85টা ড্রোন তারা নিক্ষেপ করেছে, 110টা মিডিয়াম ব্যালিস্টিক মিসাইল তারা নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে, এবং 36টা ল্যান্ড অ্যাটাক যে ক্রুজ মিসাইল, এগুলো তারা অ্যাটাক করেছে এখনও পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের তরফে। তবে এখনও পর্যন্ত ছবিটা আসছে যে ইসরায়েলের তরফে যে সিস্টেম ব্যবহার করা হচ্ছে, অ্যারো 3, আয়রন ডোম এবং ডেভিড স্লিং, এখানে অ্যারো 3 এই সিস্টেমটা ভারতবর্ষ ব্যবহার করে। এটা একটা এয়ার ডিফেন্স সিস্টেম, আকাশে কোনো ক্ষেপণাস্ত্র এলে সেটাকে ঠেকিয়ে দেওয়া সম্ভব বলে এই সিস্টেম দাবি করে বা বলা হয়। এবং তার সঙ্গে আয়রন ডোম এবং ডেভিড স্লিং, আমরা দেখাচ্ছি স্ক্রিনে যে ছবি দর্শকদের জন্য, যে ডেভিড স্লিং এবং অ্যারো 3 মূলত এই দুটো, এবং আয়রন ডোম, এই তিনটের পরিপ্রেক্ষিতে যতগুলো আক্রমণ ইরানের তরফে হয়েছে, তুমি দেখবে আকাশে যে ক্ষেপণাস্ত্রগুলো এসে আঘাত করেছে ইসরায়েলের, সেগুলো বিলীন হয়ে গেছে দু একটি বাদে। এবং এখন এই মুহূর্তে যে বড় খবরটি আসছে, যে কিছু আগে
ইসরায়েলের তরফে প্রথম অ্যাটাকটা করা হয়েছে এবং সেটা দক্ষিণ লেবাননে করা হয়েছে বলেই জানা যাচ্ছে। তোমাকে বলে রাখবো যে এই সংঘাতের সূচনা যেটা হয়েছে যে ইরানের একাধিক সামরিক কর্তা সাম্প্রতিক সময় তাদের নিকেশ করা হয় এবং একই সঙ্গে ইরানের যিনি নির্দিষ্টভাবে যে পারমাণবিক শক্তি বা পারমাণবিক বিষয়টা নিয়ে দীর্ঘদিন চর্চা করছেন সেই বিশিষ্ট বিজ্ঞানী মোহাম্মদ ফকিরজাদে, এই মোহাম্মদ ফকিরজাদেকেও নিকেশ করে দেওয়া হয়েছে। এরপরেই ইরানের যে গোয়েন্দা সংস্থা তারা পরিষ্কার বলে যে এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে এবং শুরু হয়ে যায় যুদ্ধের এই সংকেত। এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা চলে আসবে, তুমি দেখবে যে ইসরায়েলের পর রয়েছে নির্দিষ্টভাবে ইসরায়েল এবং ইরান। ঠিক ইসরায়েলের উত্তর দিকটায় রয়েছে ইসরায়েল, তার উত্তর দিকে রয়েছে সিরিয়া এবং লেবানন, তারপরে ইরাক এবং ইরান। ফলে ইরান যতগুলো আক্রমণ করেছে সবগুলোই এই লেবাননকে ভিত্তি করে আক্রমণগুলো চলছে, যে কারণে লেবাননের দক্ষিণ ভাগে কিছু আগে যে ছবি সিএনএন স্ক্রিনে আমরা দেখাচ্ছি, ফার্স্ট অ্যাটাক এটা ইসরায়েলের তরফে, যেটা ভারতীয় সময় অনুসারে সকাল 11টা নাগাদ এই আঘাতটা করা হয়। আমাদের সঙ্গে থাকো, তুমি একটু বিরত করছি মাসুমা, আমাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস বাবু, আপনাকে আজকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজের সঙ্গে, নববর্ষের শুভেচ্ছা জানাবো। এই মুহূর্তে সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের চিফ রিপোর্টার রয়েছেন, কিন্তু এই যুদ্ধের আবহের মধ্যে যে প্রশ্ন থাকছে সত্যজিৎ তোমার। দেবাশিসবাবু, যে ছবিটা উঠে আসছে যে ইরানের পাল্টা ইরানের যে আক্রমণ চলছিল, ফার্স্ট অ্যাটাক ইসরায়েলের তরফে হয়েছে দক্ষিণ লেবাননে এবং সেখানে ইরানের যে সেনাঘাঁটির উপর আক্রমণ বলেই জানা যাচ্ছে। এটা মূলত হিজবুল অকুপায়েড একটা এরিয়া বলে জানা যাচ্ছে। এই দুটো দেশের মধ্যে সাম্প্রতিক যে সংঘাতের ছবি, এটা কোন পথে যেতে পারে বা কোনোভাবে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক বা বৃহত্তর ক্ষেত্রে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের সাথে যে সম্পর্কের সমীকরণ যেভাবে মানে একটা ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে, সেটা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের শান্তি নিরাপত্তার পক্ষেই যথেষ্ট উদ্বেগের নয়, ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগের। কারণ প্রচুর সংখ্যক ভারতীয় ওখানে থাকেন। পাশাপাশি যেটা বলা সেটা হচ্ছে, দেখুন, ভারতের সাথে ইসরায়েলের যে বাণিজ্যিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে অনেক মজবুত হয়েছে। পাশাপাশি ইরানের সাথে আমাদের একটা বন্ধুত্ব রয়েছে। এখন ভারত সরকারের পক্ষ থেকে মানে পরিষ্কার করে বলা হয়েছে এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানে না যেতে ভারতীয়দের। এখন যে আক্রমণ শুরু হয়েছে, দেখুন, আমরা দেখেছি দুদিন আগে দামাস্কাসে যে ইরানের দূতাবাস, সেখানে আক্রমণ করেছে ইসরায়েল। এটা খুব অন্যায় করেছে ইসরায়েল। অর্থাৎ এইভাবে ইরান কিন্তু একটা খুঁজছিল, মানে একটা ওছিলা খুঁজছিল কিভাবে ইসরায়েলের সাথে মানে বিবাদে যাওয়া যায়। কারণ আমরা জানি গাজা ভূখণ্ডে এই হামাস যে আক্রমণগুলো প্রথম করেছিল মানে ইসরায়েলের বিরুদ্ধে, সেখানে যে গোলা বারুদ শুরু করে যে ক্ষেপণাস্ত্র, সমস্ত অস্ত্রশস্ত্র ইরান সরবরাহ করেছে গুপ্ত পথে। এখন ইসরায়েলের একটা রাগ ছিল ইরানের উপরে। এখন ইসরায়েল সেই ইরানকে শিক্ষা দেওয়ার জন্য সেটা আক্রমণ করেছিল। পাল্টা ইরান, মানে আমরা দেখেছি ঠিক একদিন আগে একটা যুদ্ধজাহাজ, ইসরায়েলি যুদ্ধজাহাজকে বাণিজ্য তরীকে তারা আটক করে এবং সেখানে 17 জন ভারতীয় রয়েছে। এবং এই ক্ষেত্র থেকে দেবাশিস বাবু, এই ক্ষেত্র থেকে জিজ্ঞেস করবো যে ভারতীয়রা হারমুজ প্রণালী থেকে যাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, তেহরান আর দিল্লি কথা শুরু হয়েছে, কোন পথে এই বিষয়টা কোন দিকে যেতে পারে? এই বিষয়টা দিল্লির পক্ষেই যাবে। কেন বলছি, ইরানের সাথে কিন্তু আমাদের সম্পর্ক অনেক শুধু প্রাচীনই নয়, অনেক মজবুত। শুধু তেল কূটনীতির মধ্য দিয়ে সম্পর্ক মজবুত নয়, ইরানের সাথে আমাদের সভ্যতা, সংস্কৃতি এবং আমাদের একটা যে বাইল্যাটারাল যে ডিপ্লোম্যাটিক রিলেশন খুবই মজবুত। এবং আমেরিকার বারবার চাপ সত্ত্বেও কিন্তু দিল্লি তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করেনি। এবং সুতরাং এই ক্ষেত্রে আমরা জানি ছাওয়ার পোর্ট নির্মাণের মধ্য দিয়ে ইরানের সাথে বন্ধুত্ব আরো মজবুত হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে দিল্লির রিকোয়েস্ট কিন্তু রাখবে, কারণ দক্ষিণ ব্লক খুব কূটনৈতিক কৌশলে আমরা জানি কিছুদিন আগে যেটা কাতার থেকে 8 জন ভারতীয় মানে সেনাপ্রধান মানে খুব সংক্ষেপে দেবাশিস বাবু, খুব সংক্ষেপে দুটো প্রশ্নের উত্তর আপনাকে চাইবো। যে নির্দিষ্টভাবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকার চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি কিছু আগে ইসরায়েল ছেড়েছেন এবং যখন ইরান অ্যাটাক করছে তখনও তিনি ইসরায়েলি ছিলেন। কিছু আগে ইসরায়েল ত্যাগ করেছেন তিনি আমেরিকার উদ্দেশ্যে স্পেশাল ফ্লাইটে চলে গেছেন। এবং দেখা গেছে যখন ইরান থেকে এয়ার স্ট্রাইক হচ্ছে তখন জর্ডান এবং সৌদি আরবিয়া, এই দুটো দেশ তারা কিন্তু ইরানের যে এয়ার স্ট্রাইক তাকে ডিফেন্স করার চেষ্টা করেছে। খুব সংক্ষেপে ব্যাখ্যা চাইব। দেখুন, মধ্যপ্রাচ্যে না একটা জটিল রাজনৈতিক সমীকরণ রয়েছে, একটা শিয়া সুন্নি। সুতরাং ইরান সবসময় ইরান যেহেতু শিয়া রাষ্ট্র, সুতরাং সুন্নি নেতৃত্বাধীন যে সৌদি আরব
সৌদি আরব নেতৃত্বাধীন যে সুন্নি মুসলিম অধ্যুষিত যে দেশগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, তারা সৌদি আরবের কথা শুনে। তো সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক তিক্ত, এবং আমেরিকা খুব ভালো করেই জানে যে আমেরিকার কিন্তু সাথ দেবে সৌদি আরব। যদিও সেখানে জিউসরা ধরুন ইসরায়েলের জিউসরা আমেরিকার পক্ষে, তারপরেও কিন্তু সৌদি আরব কিন্তু কখনোই স্পষ্টভাবে আমেরিকার বিরোধিতা করেনি এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয়নি। সুতরাং এই ক্ষেত্রে আমেরিকার ধরুন যে অবস্থান এখন মধ্যপ্রাচ্যে, সেখানে কিন্তু আমেরিকা যোগ দেবে ইসরায়েলের এই যুদ্ধে, এবং সেখানে কিন্তু পরিণতি খুব ভয়াবহ হবে। সুতরাং আমার মনে হয় ভারতের যে অবস্থান এই ক্ষেত্রে ধীরে চলো নিতে হওয়া উচিত, কারণ মধ্যপ্রাচ্যের সবকটা দেশের সাথে আমাদের যে সম্পর্ক খুবই মজবুত। কারণ আমরা জানি নরেন্দ্র মোদী সেখানে হাই সিভিলিয়ান এড পেয়েছে। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী পরিষ্কার বললেন যে আমেরিকার চিফ অফ ডিফেন্স স্টাফ যেহেতু এই দিকে রয়েছে, ইসরায়েলের পক্ষে রয়েছে, সেহেতু খুব দ্রুত বিষয়টা জটিল হতে পারে এবং বড় দিকে যেতে পারে। বিষয় এই মুহূর্তে না আলোচনা করলেই নয়। সত্যি একটা বিষয় তুমি দেখো, রীতিমতো রাশিয়া ইউক্রেন দীর্ঘ 2 বছর ধরে তারা লড়ছে, গাজা ভূখণ্ডে একের পর এক হামলার ঘটনা। শুধু তাই নয়, এবার রীতিমতো ইরান এবং ইসরায়েল, এবং সব থেকে বড় কথা ইরানের ড্রোন হামলা একেবারে এই লৌহ বর্মের মতো কোথাও কি একটা কাজ করছে না, এবং সেটা কতটা ক্ষমতাবান। দেখো এই মুহূর্তে আমি একটা শক্তির ভারসাম্য বলে দিই। এই মুহূর্তে যখন আমেরিকার চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি ইসরায়েল ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই মুহূর্তে ইসরায়েলের মাটিতে রয়েছে আমেরিকার এক ঝাঁক ফাইটার জেট। তোমাকে বলবো যে F-16EX রয়েছে, F-15EX এবং F-35, এই প্রত্যেকটি হলো আমেরিকার ফাইটার জেট, যেটা ইসরায়েলের মাটিতে এই মুহূর্তে মুখিয়ে রয়েছে। তারা ফাইটে যাবে, আক্রমণে যাবে। অন্যদিকে যে নামগুলো বলছি, সাজিল, সাবাব, রেজওয়ান, ফজর এবং ফতেহ ওয়ান। এই ফতেহ ওয়ান হচ্ছে ইরানের সবথেকে শক্তিশালী যে অ্যাটাকিং এয়ার স্ট্রাইকের যে ড্রোন বা মিসাইল, ব্যালিস্টিক মিসাইলের কথা বলছি, এই পারস্পরিক মুখে রয়েছে। এবং তুমি যে প্রশ্ন করছিলে যে কারণে ইসরায়েলের ক্ষেত্রে, আমরা হামাসের ক্ষেত্রে দেখেছিলাম যখন প্যালেস্তাইন থেকে আক্রমণ এসেছিল হামাসের তরফে, একই সঙ্গে কয়েক হাজার, এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স ওই কয়েক সেকেন্ডের যে বিষয়টি থাকে, সেই কয়েক সেকেন্ডের যে ফাঁক, এইটা ফাঁক গলে এই বিষয়টা ঢুকে পড়েছিল, অর্থাৎ আক্রমণ সানিয়েছিল হামাস এবং বোকা বানানো হয়েছিল। তারপর উন্নত হয়েছে এই মুহূর্তে আয়রন ডোম সিস্টেম, অ্যারো 3 আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব, এবং ডেভিড স্লিংক। এই অ্যারো 3টা এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান এয়ার ডিফেন্সে ব্যবহৃত হচ্ছে, ভারতীয় যুদ্ধক্ষেত্র ব্যবহৃত হচ্ছে। এটার ফলে যতগুলো আক্রমণ গত রাত থেকে শুরু হয়েছে, বারে বারে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল থেকে আক্রমণ করেছেন, ইরানের তরফে আক্রমণ হয়েছে, ফলে সবগুলোকেই নিকেশ করা গেছে ইসরায়েলের তরফে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা যেমন মনে করছেন যে ইসরায়েলের তরফেও কিছুটা উস্কানি রয়েছে বলে একটা অংশ মনে করে, এবং ইরানের তরফে যেটা একটা বাধ্যতামূলক বিষয় ছিল। কারণ তুমি জানো ইরানের যিনি নির্দিষ্টভাবে পরমাণু বিশেষজ্ঞ বা বিজ্ঞানী মোহাম্মদ ফকির জাদে, তাকে হঠাৎ করেই তিনি খুন হয়ে গেছেন সে দেশে, তার ফলে এবং একাধিক সামরিক কর্তাকে নিকেশ করা হয়েছে। এবং তার পাশাপাশি ইরানের যে উত্তর অংশ, যেখানে কুর্দিস্তান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কুর্দরা সেখানে ব্যাপকভাবে বিক্ষোভ দেখাচ্ছে। এই যে আভ্যন্তরীণ যে জটিলতা তৈরি হয়েছে ইরানের ক্ষেত্রে, এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ইরানের যিনি খোমেনি বা সেখানকার ক্ষমতাসীন গোষ্ঠী রয়েছে, তাদের বিরুদ্ধে ইরানের একটা বড় অংশ এই মুহূর্তে বিক্ষোভের রাস্তায়। ফলে ইরানের আভ্যন্তরীণ সেই বিক্ষোভকে সামাল দেওয়ার ক্ষেত্রেও এই আক্রমণটা ইরানের ক্ষেত্রে অনেকটাই বাধ্যতামূলক ছিল বলে একটা বড় অংশ মনে করছে। যে এখান থেকে একটা বিষয় যেটা তুমি বলছো, সেই সূত্র ধরে যদি জিজ্ঞেস করার চেষ্টা করি যে এই যে ড্রোন আয়রন ডোম যেটাকে বলা হচ্ছে, যথেষ্ট ক্ষমতাবান, যেটাকে ইসরায়েল এখনো পর্যন্ত প্রতিহত করতে পারছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা পর্যায় পর্যন্ত সেটা আটকানো যেতে পারে। আরো একটা উদ্বেগের বিষয় যদি বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের দুটোই রীতিমতো মিত্রপক্ষ দেশ, এবং সেক্ষেত্রে দুজনেই এখন যুদ্ধে ব্যস্ত, এবং রীতিমতো এতজন ভারতীয়কে পণবন্দি, যদি পরবর্তীতে সংখ্যাটা আরো বাড়ে তাহলে তো অত্যন্ত উদ্বেগের বিষয়। এই জায়গাটা কিভাবে বিচার্য? দেখো একটা সাফল্য ভারত ইতিমধ্যে পেয়েছে। কাতারে যখন বন্দী হয়েছিলেন 9 জন ভারতীয় নৌসেনা, প্রাক্তন নৌসেনা, তাদেরকে ভারত মুক্ত করতে পেরেছে। ইরানের সঙ্গে বা তেহরানের সঙ্গে ভারতের বা নয়াদিল্লির দীর্ঘদিনের সুসম্পর্ক। তুমি জানো ইরানে একাধিক প্রকল্পে ভারতের প্রচুর বিনিয়োগ রয়েছে, এবং সেখানে রোড করিডর তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ফলে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কটা আজকের না, দীর্ঘদিনের। এবং যে কিছু আগে বিশেষজ্ঞরা বলছিলেন যে আমেরিকার অনেক চোখ রাঙানোর পরও সেই সম্পর্কে কোনো রকম সমস্যা
হয়নি। উল্টো দিকে ইসরায়েলে যখন অ্যাটাক হয়েছিল প্রথম হামাসদের তরফে, তখন প্রায় প্রথম দেশ হিসেবেই ভারত ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছিল। ফলে আজকের ক্ষেত্রটা খুব গুরুত্বপূর্ণ। এটা যারা বিশেষজ্ঞ তারা ভালো ব্যাখ্যা করতে পারবেন যে যেহেতু ইসরায়েলের সঙ্গে ভারতের বাণিজ্যিক চুক্তি অত্যন্ত শক্তিশালী এবং ভারতের যে সামরিক সমরাস্ত্র বা অনেকটাই ডিপেন্ডেন্ট, অনেকটাই আমরা নির্ভর করি ইসরায়েলের ওপরে, ফলে সেই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে বা দেখা হচ্ছে। এবং ইরানের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে বলে রাখবো, তোমাকে কিছু আগেই সর্বশেষটা বলছিলাম যে এই যে ইসরায়েলের ঠিক ওপরে রয়েছে লেবানন, যেখানে এই মুহূর্তে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী যেখানে একদম জাঁকিয়ে বসে আছে, এবং হুতিরা রয়েছে ইয়েমেনের এই অংশটাতে। ফলে ইসরায়েলকে যদি অ্যাটাক করতে হয় তাহলে অবশ্যই সৌদি আরব বা জর্ডনের মাটি ব্যবহার করতে হবে বলেই একটা বড় অংশ মনে করছে। কিছু আগে বললাম যে ইরানের তরফে যে আক্রমণ সারানো হয়েছে তাদের ক্ষেত্রে কিছু ড্রোনকে ইতিমধ্যেই সৌদি আরবের তরফে একদম নিকেশ করে দেওয়া হয়েছে। এটা অদ্ভুত, পশ্চিম এশিয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞরা তাই মনে করছেন। কারণ তুমি জানো, যদিও শিয়া সম্প্রদায়ভুক্ত ইরান এবং সুন্নি সম্প্রদায়ভুক্ত সৌদি আরবিয়া, তাহলেও এক্ষেত্রে যে জটিল রাজনীতি রয়েছে এবং সৌদিদের সঙ্গে যেহেতু আমেরিকার দীর্ঘদিনের সুসম্পর্ক এবং এই যুদ্ধ শুরুর আগে পর্যন্ত আমেরিকার প্রধান সামরিক কর্তা তিনি ইসরায়েলের মাটিতে ছিলেন। ফলে কোথাও কি কোনো নির্দেশ সৌদির কাছে গেল যে কারণে নির্দিষ্টভাবে ইরানের যে ড্রোনগুলোকে সৌদির এয়ার ফোর্সের তরফে ইতিমধ্যে নিকেশ করার চেষ্টা করা হয়েছে, তাহলে কি ইসরায়েল, যে প্রশ্ন এখনো পর্যন্ত উত্তর মেলেনি, আক্রমণ সারানোর ক্ষেত্রে সৌদি বা জর্ডনের মাটি ব্যবহার করবে, সেটা হলো একটা অন্যরকম ছবি তৈরি হবে অন্তত পশ্চিম এশিয়ার ক্ষেত্রে। একেবারে সত্যজিৎ, এবং সেই জটিল রাজনীতির সমাধান আদৌ হয় কিনা সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। একেবারেই মার্শমা, এবং অবশ্যই সত্যজিৎ তুমি যে সুন্দরভাবে এত সুন্দর একটা ব্যাখ্যা আলোচনা দিলে, এবং সব থেকে বড় কথা এই পরিস্থিতি এখন কোন দিকে মন নেয় তা তো সময় বলবে, আমাদেরও প্রত্যেকটা দিকে নজর অবশ্যই থাকবে। সত্যজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এতক্ষণ সময় নিউজরুম থেকে থাকার জন্য। এবং অবশ্যই এই ছিল আপাতভাবে আজকে মাসুমা এখনো পর্যন্ত আমাদের জিরো আওয়ার। এবং